আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনলাইন লাইভ ক্লাসে। এবং আজকে আমরা এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস পদার্থবিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারের লেকচার 2 অর্থাৎ সর্বশেষ লেকচার নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি আরিফ এবং আমার পরিচয় হচ্ছে আমি আছি বুটেক্সে এইচএসসি 17 ব্যাচ। তো চলো আজকে এই লেকচার আমরা কি কি শিখবো। প্রথমত আমরা কি শিখবো দেখো তো সবাই, যে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া, মানে একটা বস্তু কখন ভেসে থাকবে কখন বস্তুটা ডুবে যাবে সেটা শিখবো। প্যাসকেলের সূত্র নিয়ে আমরা একটু পড়াশোনা করব, টরিসেলের পরীক্ষাটা দেখবো, স্থিতিস্থাপকতা নিয়ে পড়বো বা ইলাস্টিসিটি নিয়ে জানবো, হুকের সূত্র নিয়ে একটু পড়বো এবং প্লাজমা অবস্থা সম্পর্কে দেখবো। তারপর কিছু এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আমরা তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো শুরু করি। প্রথমে দেখো, বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া, এটা নিয়ে আমি কি পড়ানোর চেষ্টা করছি তোমাকে বুঝাই। মনে করো একটা পাত্র আছে এবং পাত্রের ভিতরে প্রচুর পরিমাণে মনে করো তরল পদার্থ আছে। এর ভিতরে তুমি একটা বস্তুকে ছেড়ে দিলা, মনে করো এই বস্তুটার ওজন ধরো ডাব্লিউ, আর পাত্রের যে প্লববল সেটা মনে করো বি। এখন বলো, যদি যদি প্লবতাটা আমাদের ওজনের থেকে, বস্তুর ওজনের থেকে বেশি হয়, তাহলে কি হবে? বস্তু কিন্তু ডুবে যাবে না, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি প্লববল এবং ওজন দুইটা সমান হয়, তাহলে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় তখন কি হবে বলো? ভাসবে। আর যদি বস্তুর ওজনটা বড় হয়, ওজনটা যদি বেশি হয়, তাহলে ডেফিনেটলি কি হয়ে যাবে? বস্তুটা তখন ডুবে যাবে, সাঙ্ক অবস্থায় চলে আসবে, তাই না? সো একদম বেসিক কোশ্চেন, বেসিক কথাবার্তা। আমার মনে হয় তোমরা এগুলো আগে লেকচারে বুঝছো, এই লেকচার জাস্ট আরেকবার দেখলা। যাই হোক, সো প্রথম প্রশ্ন দেখো, একটা কর্কের ঘনত্ব দেওয়া আছে 0.25 × 10⁻³ কেজি পার মিটার কিউব। পানিতে ভাসিয়ে দিলে এই কর্কটার কত শতাংশ পানির নিচে থাকবে? আচ্ছা ঠিক আছে, সো কিভাবে আমরা সলভ করব? এটা কোয়াইট ইজি। কর্কের ঘনত্ব রো কর্ক ডিভাইডেড বাই রো পানি বা ওয়াটার, কত হয় দেখো তো? 0.25 × 10⁻³ আর পানির ঘনত্ব হচ্ছে 10⁻³ বা 1000। কাটাকাটি গেলে পড়ে থাকে 0.25। যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কত হয়? 25%। অর্থাৎ 25% অংশ কি হবে বলতো? আমাদের এই ক্ষেত্রে পানি নিচে থাকবে। মনে রাখবা তোমরা যে একটা বস্তুর ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে যতটুকু পাওয়া যায়, যে অংশটুকু পাওয়া যায় সেই ততটুকু অংশ কি থাকে? পানি নিচে ডুবে থাকে, ওইটুকু অংশ নিমজ্জিত অবস্থায় থাকে। তো এখানে যেহেতু 25% আসছে, মানে 0.25 আসছে, অর্থাৎ 25% অংশ কি হবে? পানি নিচে থাকবে। তারপরে কি বলছে দেখো, 100 কেজি ভরে কোন একটি বস্তুর আয়তন 0.2 মিটার কিউব। আহ দাঁড়াও একটা সেকেন্ড। 100 কেজি ভরে কোনো বস্তু, একটি বস্তু আয়তন হচ্ছে 0.2 মিটার কিউব। আচ্ছা বুঝতে পারছি, এখানটা দাঁড়িয়ে ছিল না। বলছে বস্তুটাকে যদি পানিতে ছেড়ে দেয় তাহলে কি হবে? এটা কি অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে, নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, নাকি ডুবে যাবে, না স্থিত হবে? কোনটা কি হবে? সো এ ধরনের ম্যাথ আসলে অ্যাকচুয়ালি প্যারা নেওয়ার কিছু নাই, আমরা খুব ঠান্ডা মাথায় এটা সলভ আউট করে ফেলতে পারবো। কিভাবে করব? সবার আগে চলো আমরা বস্তুর ঘনত্ব বের করে দেখি। সো যদি আমরা বস্তুর ঘনত্ব বের করতে চাই, কিভাবে বের করা যায় বস্তুর ঘনত্ব? চলো আমরা বের করি। বস্তুর ঘনত্ব যদি আমরা বের করি, বস্তুর ঘনত্ব রো বস্তু ইকুয়াল টু লেখা যাবে ভর বাই আয়তন। কি লিখবো আমরা বলো তো? ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ভরটা কত দেখো তো? 100 কেজি, আয়তন হচ্ছে 0.2। সো কত হবে এটা আসবে বলো তো? এটা যদি আমরা ক্যালকুলেট করি 1/5 উপরে গেলে হয়ে যাবে 5 গুণ, দ্যাট মিনস হয়ে যাবে 500 কেজি পার মিটার কিউব। পানিতে ছেড়ে দিছো, রো বস্তু ডিভাইডেড বাই রো ওয়াটার বা রো পানি ইকুয়াল টু কত হয় দেখো তো? 500/1000 হবে, মানে কত? হাফ। কতটুকু অংশ বলতো নিমজ্জিত অবস্থায় ভাসবে? অর্ধেক নিমজ্জিত অবস্থায় ভাসবে। হাফ পরিমাণ, মানে অর্ধেক ডুবে যাবে এবং ওই অবস্থায় বস্তুটা ভাসতে থাকবে। তারপরে প্রশ্নের দিকে চলো আমরা যাই, মুভ অন করি। কি বলছে? এক টুকরা কাঠ যদি পানিতে ভাসিয়ে দেয় তাহলে তার কত শতাংশ ডুবে যাবে? কাঠের ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে। সো রো বাই রো ওয়াটার বের করো। কত হয় দেখো তো? 0.4 × 10⁻³ ডিভাইডেড বাই কত? 10⁻³। কাটাকাটি গেলে এবারও কত আসতেছে? 0.4 × 100%, মানে কত? 40%। কত শতাংশ তোমার হচ্ছে ডুবে থাকবে বলো তো বস্তুর? উত্তরটা হচ্ছে 40%। এবার চলো আমরা সামনের দিকে যাই। দেখো কি বলছে, সমুদ্রে ভেসে থাকা কোন বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন? ব্যাখ্যা করো। আচ্ছা সুন্দর একটা প্রশ্ন। প্রথমত সবাই মাথায় রাখবা যে সমুদ্র, হ্যাঁ, আমি সি নিয়ে তোমাকে যদি পড়াশোনা করাই, সমুদ্রে কি থাকে বলতো? লবণ বেশি থাকে,
তারপরে ময়লা আবর্জনা এগুলো অনেক বেশি বেশি থাকে। এতে করে আমাদের যে সি ওয়াটার হয়, সি ওয়াটারের ঘনত্ব অনেক বেশি হয়, বুঝছো? সি ওয়াটারের ঘনত্বটা কি হয়, অনেক বেশি হয়। কিন্তু আমাদের যে তোমার হচ্ছে যে নদীর পানি যেটা আছে, নদীর পানির ঘনত্ব অতটা বেশি হয় না, কম হয়, কারণ নদীতে লবণ, তারপর ময়লা এগুলো তুলনামূলক কি বলতো, তুলনামূলক কম। এখন তোমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, জাস্ট ইমাজিন করো এতটুকু পড়ার পরে, ঠিক আছে, যে একটা বস্তু, সাপোজ বস্তুর ঘনত্ব হচ্ছে রো বস্তু, এই বস্তুটার ঘনত্ব আমরা চেক করে দেখলাম, এই বস্তুর ঘনত্বটা হচ্ছে সি ওয়াটার বা সমুদ্রের পানির ঘনত্ব থেকে কম। বস্তুর ঘনত্ব হচ্ছে কম, সমুদ্রের পানির ঘনত্ব কি বলতো, বেশি। বস্তুর ঘনত্বটা কম, সমুদ্রের পানির ঘনত্ব কি বেশি, তাহলে কি হয়ে যাবে, বস্তু কিন্তু পুরোপুরি ডুবে যাবে না, বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে, তাই না? পুরোপুরি কিন্তু ডুবে যাবে না। কিন্তু যদি এরকমটা হয়, ওই বস্তুটার ঘনত্বই এবার পরিমাপ করে দেখলো যে রিভারের ঘনত্বের থেকে, নদীর পানির ঘনত্বের থেকে বেশি, তখন কি হয়ে যাবে বলতো, বস্তুটা ডুবে যাবে। সো ঘটনা এরকম হতেই পারে যে বস্তুর ঘনত্ব নদীর পানির থেকে কি বলতো বেশি, কিন্তু সাগরের পানির থেকে বস্তুর ঘনত্ব কি কম। এমন পরিস্থিতিতে কি হবে, এমন পরিস্থিতিতে বস্তু কি হতে পারে, নদীতে, দাঁড়াও একটা সেকেন্ড, বস্তু কি হবে, দাঁড়াও, নদীতে ডুবে যাবে, বস্তুটা হচ্ছে আমাদের নদীতে ডুবে যাবে, কিন্তু সমুদ্রে ভাসবে। আমার মনে হয় তোমরা খ নম্বরের এই অনুধাবনমূলক প্রশ্নটা বুঝতে পারছো। তো চলো সামনের দিকে যাই, এরপরে কি আছে। সো এরপরে কোশ্চেন হচ্ছে, আমাদের একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা দেওয়া আছে 0.1 মিটার, বস্তুর ভর বলে দিচ্ছে 5.5 কেজি। বলছে উদ্দীপকের বস্তুটির আয়তনে কিরূপ পরিবর্তন করলে, আয়তনে পরিবর্তন তোমাদেরকে করতে হবে, আয়তনে কিরূপ পরিবর্তন করলে পানিতে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, আমরা সবাই জানি যে যদি পানির ঘনত্ব, তোমরা সবাই জানো কত বলো তো, 1000 কেজি/মিটার কিউব। যদি বস্তুর ঘনত্ব হয়ে যায় 1000 কেজি/মিটার কিউব, তখন কিন্তু বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটা কিন্তু আমরা জানি যে বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব কি হতে হবে, সমান হতে হবে, তাহলে বস্তুটা কি হবে, সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে, আমরা বস্তুর ঘনত্ব কত ধরে নেব বলতো, 1000 ধরে নিব। বস্তুর ঘনত্ব 1000 ধরে আমরা বস্তুর একটা আয়তন, নতুন আয়তন বানাবো, তাহলে বস্তুর ঘনত্বটা 1000 ফিক্সড হবে। ধরো একটা বস্তুর আয়তন মনে করো আগে ছিল 5 মিটার কিউব, তুমি আয়তনে চেঞ্জ আসলা, আয়তনে চেঞ্জ আনাতে তুমি আয়তনে যেহেতু পরিবর্তন করলা, সেহেতু অবশ্যই বস্তুর ভর তো আর চেঞ্জ হবে না, তো বস্তুর ঘনত্বেরও কি হয়ে যাবে, পরিবর্তন হবে। আমরা ধরতেছি আয়তনে পরিবর্তন করার পরে বস্তুর ঘনত্ব হয়েছে 1000 কেজি/মিটার কিউব। নতুন আয়তন কতটুকু হয়েছিল সেটা বের করব, আদি আয়তন বের করব, কতটুকু আয়তন চেঞ্জ করতে হবে সেটা আমরা সলভ করে ফেলবো। তো চলো আমরা একটু একটু করে শুরু করি আর কি। সো ভি ফাইনাল, তোমরা জানো রো ইকুয়াল টু m/v, তাহলে ভি ফাইনাল ইকুয়াল টু কি লেখা যাবে বলো, m/রো। সিম্পল কথা, এম কত বস্তুর, 5.5 কেজি, তুমি জানো। রো কত বানাইতে হবে, আমাদের টার্গেট কত, 1000, এটাও আমরা জানি। এটা ক্যালকুলেট করো, 5.5 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। তাহলে এটা আমাদের ফাইনালি টার্গেট, যে আমরা এত করব, এটা কিন্তু আমাদের টার্গেট। তোমরা মনে হয় বুঝতে পারছো আমার কথাটা, যে এতটুকু আমাদের হচ্ছে টার্গেট। এখন ইনিশিয়ালি কত ছিল, ভি ইনিশিয়াল কত ছিল, সেটা চলো আমরা বের করার চেষ্টা করি। ভি ইনিশিয়াল কত ছিল চলো দেখি। ভি ইনিশিয়াল বের করবো কিভাবে আমরা, এরিয়া দেওয়া আছে, এইচ দেওয়া আছে, এটাই তো ভি ইনিশিয়াল, তাই না? ভি সমান কত দেখো তো, খেয়াল করো, এ এইচ ভি ইনিশিয়াল, মানগুলো বসায় দাও, একটা সেকেন্ড। ওকে, কত এরিয়া দেখো তো, 300 সেন্টিমিটার স্কোয়ার, মানে 10⁻⁴ দিয়ে গুণ দিবা, ইন্টু এইচ কত, 0.1 মিটার। আরামসে এখান থেকে তোমাদের নতুন যে
আয়তন না, আদি আয়তনটা বের হয়ে যাবে। 300 ইন্টু 10⁻4 ইন্টু 0.1 ক্যালকুলেট করো। এটা দেখো আসতেছে 3 ইন্টু 10⁻³ মিটার কিউব। আদি আয়তনও পেয়ে গেছো, ফাইনালও পেয়ে গেছো। তাহলে কতটুকু চেঞ্জ করতে হবে আয়তনে? 5.5 ইন্টু 10⁻³ মাইনাস 3 ইন্টু 10⁻³ তাহলে কত হবে অ্যান্সারটা বলো? 2.5 ইন্টু 10⁻³ এত মিটার কিউব আমাদেরকে আয়তনে কি করতে হবে? পরিবর্তন আনতে হবে। তাহলে বস্তুটি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে। আমার মনে হয় তোমরা এতটুকু সবাই বুঝতে পারছো। সো চলো আমরা নতুন একটা টপিক শুরু করি। সো প্যাসকেলের সূত্রে কি বলছে দেখো, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ বিন্দুমাত্র না কমে সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। অর্থাৎ তুমি একটা আবদ্ধ মনে করো তরল বা বায়বীয় পদার্থ নিচ্ছ, ধরো এটা ধরো একটা বক্স, এখানে হচ্ছে আবদ্ধ, এর ভিতরে তরল আছে। তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, সেই চাপ সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে এই পাত্রের ভিতরে যে তরল আছে সেখানে। তরলের ভিতরে চাপটা সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে এবং এই যে পাত্রের গায়ে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা লম্বভাবে কাজ করবে। অর্থাৎ কথাটা এরকম, তো এরকম একটা যদি মনে করো বস্তু, ধরো এর ভিতরে পানি আছে, তুমি বাইরে থেকে চাপ দিলা, তাহলে যে কাজটা হবে এই চাপটা সমানভাবে সব দিকে যাবে এবং পাত্রের গায়ে অলওয়েজ একদম কিভাবে বলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। ধরো এই হচ্ছে পাত্র, বাইরে থেকে একটা ফোর্স দিলা, প্রেসার দিলা, এই চাপটা কোনো জায়গায় কমবে না, বরং পাত্রের যে তরল আছে সে তরল দিয়ে পাত্রের গায়ে লম্বভাবে লম্বভাবে সবসময় কি হবে? কাজ করবে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। সুন্দর করে সূত্রটা লিখে দিবা। কিভাবে লিখবা? যে একটা আবদ্ধ পাত্রে, এই কথাটা মাস্ট, কি পয়েন্ট বলতে হবে, তরল বা বায়বীয় পদার্থ মানে প্রবাহী যদি বাইরে থেকে চাপ দেই, বাইরে থেকে চাপ দেওয়া হয়, তো সেই চাপ কি হবে? সমানভাবে সঞ্চালিত হবে এবং কোথায় কাজ করবে? পাত্রের সংলগ্ন গায়ে। কিভাবে? লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ধরো এই চাপটা এখান থেকে আসছে, ধরো ফোর্সটা তুমি দিয়েছো, ফোর্স দিছো, এই চাপ এখানে পাত্রের গায়ে লম্বভাবে, নিচে পাত্রের গায়ে লম্বভাবে, এইদিকে পাত্রের গায়ে লম্বভাবে, এইদিকে পাত্রের গায়ে লম্বভাবে, এইভাবে পাত্রের গায়ে লম্বভাবে, এদিকে পাত্রের গায়ে লম্বভাবে, সব জায়গায় সমানভাবে সমান প্রেসার অ্যাকচুয়ালি বিরাজমান থাকবে। এবং প্যাসকেলের সূত্রের উপরে বেস করে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আসা হয়েছে। হাইড্রোলিক প্রেসের ম্যাথের ক্ষেত্রে ইউজ করা হয়, তোমরা সবাই জানো। এখানে একটা হাইড্রোলিক প্রেসের ছবি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, যে একটা পিস্টনের সাহায্যে তুমি F1 পরিমাণ মনে করো বল প্রয়োগ করলা, তাহলে বড় পিস্টনে তখন বল পাওয়া যায় ধরো F2 পরিমাণ। যেখানে ছোট পিস্টনের এরিয়াটা মনে করো ছিল A1 এবং বড় পিস্টনের ক্ষেত্রে এরিয়াটা ছিল কি বলো? A2। এবং ফর্মুলাটা হয় F1/A1 ইকুয়াল টু F2/A2। এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা? প্যাসকেলের সূত্রের একটা অ্যাপ্লিকেশন। এবং প্যাসকেলের সূত্র থেকে আরেকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে এরকম, যে তুমি যখন একটা ছোট পিস্টনে বল প্রয়োগ করবা, তখন ছোট পিস্টনটা কি হবে বলো তো? কিছুটা তার সরণ হবে, তাই না? ছোট পিস্টনে কিছুটা সরণ হবে। একটা বলও পাইতেছো তুমি F1, সরণটা মনে করো ছোট পিস্টনটা নিচে নামলো, ধরো এখানে আসছে, এই পজিশনে আসছে, সরণটা হইলো মনে করো L1। ছোট পিস্টনের মাঝখান থেকে এখানে মাঝখান পর্যন্ত চিন্তা করছি ধরো, তাহলে একটা F1 পাবা, একটা L1 পাবা। অর্থাৎ ছোট পিস্টনটার উপরে তুমি F1 বল প্রয়োগ করায় ছোট পিস্টনটার একটা সরণ হবে কতটুকু? L1 পরিমাণ। অর্থাৎ এই দুইটাকে তুমি গুণ করলে একটা W1 পাবা, F1 L1। আবার একইভাবে এই বড় পিস্টনটাও মনে করো উপরের দিকে চলে আসলো, সাপোজ মনে করো এতটুকু হচ্ছে কি বলো? L2, তাই না? তখন বড় পিস্টনের জন্য একটা কাজ পাবা তুমি W2, কি হবে বলো? F2 L2। হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, এই ছোট পিস্টনের কাজ আর বড় পিস্টনের কাজ, এই দুইটা কাজ কি হয়? পরস্পর সমান হয়। এই দুইটা কাজ সবসময় কি হয়? পরস্পর সমান হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সো এই হচ্ছে প্যাসকেলের সূত্র এবং প্যাসকেলের সূত্রে কিছু অ্যাপ্লিকেশন ধর্মী আলোচনা। আরেকটা কথা বলে দিই, পিস্টন গুলো অ্যাকচুয়ালি এরকম দেখতে। দ্যাট মিনস পিস্টনের ক্ষেত্রে পিস্টনের যে সারফেসটা থাকে সেটা কি রকম হয়? সেটা হচ্ছে একটা বৃত্তাকার সারফেস হয়। তার এরিয়া যদি তোমাকে কোনো বের করতে বলে, এই পিস্টনের সারফেসটার এরিয়া সেটা হয় কি হবে বলো? পাই আর স্কোয়ার হতে পারে, π/4 d² হতে পারে। ভাই ডি কেন হতে পারে? ডি মানে হচ্ছে ব্যাস, হ্যাঁ ব্যাস হতে পারে। সো π/4 d² ব্যাস দিয়ে দেখাতে পারো বা ব্যাসার্ধ দিয়ে দেখাতে পারো। এই ছবিটা, ছোট ছবিটা হচ্ছে এটা একটা পিস্টন।
সো চলো আমরা সামনের দিকে মুভ অন করি, দেখি এরপরে কি আছে। সো কিছু বেসিক কোশ্চেন আছে, কোশ্চেন গুলো কোয়াইট ইজি, এমনিতেই সলভ করে ফেলা যাবে, কোনো কঠিন কিছু না। জাস্ট আমরা ভ্যালু ভ্যালু বসাই দিব, তাহলে দেখবা যে সুন্দর মতো এগুলো আমাদের কি হয়ে যাবে বলো তো, সলভ হয়ে যাবে। সো প্রথম কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলছে। কি বলছে যে 1 নং পিস্টনে 15 প্যাসকেল চাপ প্রয়োগ করা হলো। আচ্ছা, 2 নম্বর পিস্টনে 30 প্যাসকেল চাপ দেবে, অসম্ভব। এটা একটা আবদ্ধ জায়গা, দেখতে পাচ্ছ তোমরা, এবং এখানে প্রবাহী হিসেবে আছে কি বলতো, প্রবাহী আছে, পানি বা তরল আছে। সো ডেফিনেটলি এই চাপ কমবে না। আমরা জানি অ্যাকর্ডিং টু প্যাসকেলস ল, প্যাসকেলের সূত্র অনুযায়ী আমরা জানি এই চাপ কি হবে না, কমবে না। চাপটা সব জায়গায় কি থাকবে বলতো, সেম থাকবে, সেম থাকবে, চাপের পরিমাণ কোনো পরিবর্তন হবে না। সো চাপ সর্বত্র ক্রিয়া করবে এবং পাত্রের গায়ে 15 প্যাসকেল চাপিয়ে দিবে, যা দিছো তাই। অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, চাপ কমবে না। সো যদি আমরা সামনের দিকে যাই, কি বলছে দেখো, একটা হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 10 সেন্টিমিটার স্কোয়ার ও 350 সেন্টিমিটার স্কোয়ার। ছোট পিস্টনে 100 টন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কতটুকু বল পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, বড় পিস্টনে বল চাইছে, F2 চাইছে, তাহলে বলো তো F2 বাই A2 সমান কি, F1 বাই A1। তাহলে বলো F2 সমান কি লেখা যাবে, F1 বাই A1 ইন্টু A2। মানগুলো বসাও, F1 কত 100 নিউটন, A2 কত 350, A1 কত 10। এখানে এসআই এক নেওয়ার কোনো দরকার নেই, এমনি কাটাকাটি চলে যাবে। সো দ্যাটস কোয়াইট ইজি, 0 0 কেটে দাও, অ্যান্সার হচ্ছে 3500 হবে। 3500 নিউটন, 3500 নিউটন। এবার কি বলছে দেখো, যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তবে বলটা কি হবে। আচ্ছা, বলটা কি হবে যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তবে বলটা কি হবে। সো বেসিক প্রশ্ন। দেখো প্রথমে তলে ভরের উপর নির্ভর করে, জীবনেও না এরকম কিছু আমি শুনি নাই। পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এটাও কিছু না, কারণ বল দিতেছো তুমি পাত্রের মুখে। সো পাত্রের ওভারঅল ক্ষেত্রফল নিয়ে তোমার কোনো চিন্তা করার কিছু নাই। পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে, ইয়েস দ্যাটস কারেক্ট। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে আমাদের বি নাম্বারটা। এবার চলো সামনের দিকে যাই, দেখি এরপরে কোশ্চেনে কি বলছে আমাদের। এরপরে বলছে যে এখানে দেখতে পাচ্ছ একটা পানির পাত্র আছে এবং উপরি তল থেকে যে গভীরতা দেওয়া আছে কতটুকু, 0.2 মিটার। উপরি তল থেকে গভীরতা কতটুকু দেওয়া আছে, 0.2 মিটার। বলছে পানির উপরি তলে 20 নিউটন চাপ প্রয়োগ করা হলে, 20 নিউটন চাপ প্রয়োগ করা হলে তা পানির সর্বত্র সুষম চাপ প্রয়োগ করবে, দ্যাটস কারেক্ট। পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে, দ্যাটস অলসো কারেক্ট। শুধুমাত্র পাত্রের তলে চাপ প্রয়োগ করবে, এটা কারেক্ট না। অ্যান্সার হচ্ছে 1 আর 2, দ্যাট মিন্স কোনটা বলতো, এ নাম্বারটা। তারপরের প্রশ্ন চলো খেয়াল করি, কোন বদ্ধ তরলে বড় পিস্টনের প্রস্তুতের ক্ষেত্রফল ছোট পিস্টনের তুলনায় 10 গুণ। আচ্ছা, A2 হচ্ছে 10 টাইমস অফ A1। বলছে ছোট পিস্টনে যদি 2000 প্যাসকেল চাপ দেওয়া হয়, চাপ দিছে কথাটা মাথায় রেখো, বড় পিস্টনে কতটুকু চাপ প্রযুক্ত হবে। যতটুকু চাপ ছোট পিস্টনে দিছে ঠিক ততটুকু চাপই বড় পিস্টনে পাওয়া যাবে, অর্থাৎ 2000 প্যাসকেলই পাওয়া যাবে। এটা একটা ট্রিকি কোশ্চেন, পোলাপাইন না এখানে ভুল করে ফেলে। এটা একটা ট্রিকি কোশ্চেন, ট্রিক্স আছে এই কোশ্চেনের ভিতরে। এগুলো ভালো করে তোমাকে বুঝতে হবে, যেখানে চাপ কখনো পরিবর্তন হয় না। এরপরে কোশ্চেন হচ্ছে প্যাসকেলের সূত্র তোমাকে লিখতে বলছে, কিভাবে লিখবা দেখো, আমরা তোমাকে পড়াই ফেলছিলাম যে একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের সংলগ্ন গায়ে কিভাবে কাজ করে বলো, লম্বভাবে কাজ করে। তাহলে কিভাবে বলবা, কিছু কিছু কি পয়েন্টস আছে। প্রথম কথা হচ্ছে একটা আবদ্ধ পাত্র নিতে হবে আমাদেরকে। তারপরে কি নিবা, আবদ্ধ পাত্র নিব প্রথম কথা। তারপরে বাইরে থেকে তুমি একটা কি প্রয়োগ করবা, বল প্রয়োগ করবা এবং চাপ প্রয়োগ করবা। দেখো এখানে লিখে দিছিলাম আমরা, বাইরে থেকে চাপ প্রয়োগ করবা। কোথায় প্রয়োগ করবা বলো তো, প্রয়োগ করবা হচ্ছে প্রবাহীর উপরে, তরল বা বায়বীয় পদার্থের উপরে। সেই চাপ কি কমবে না, সমানভাবে 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 চাপ কি হবে, সঞ্চালিত হবে। সেই চাপ না কমে সমানভাবে সঞ্চালিত হবে। এবং কিভাবে কাজ করবে বলতো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাত্রের গা বরাবর কাজ করবে। সুন্দর করে গুছায়ে তোমরা সংজ্ঞাটা লিখে দিবা। সো এটা তোমাদের জন্য একটা সুন্দর টাস্ক থাকলো। তারপরের প্রশ্ন খেয়াল করি, চলো কি বলছে দেখি। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আচ্ছা চলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। কি বলছে দেখো, এখানে একটা ছবি আছে এবং ছবিতে আমাদের ছোট পিস্টনের উপরে 100 কেজি একটা ম্যাচ দেওয়া আছে, মানে এখান থেকে আমরা F1টা পাবো,
F2টা আমাদেরকে বের করতে হবে। লেন্থ 1 দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর এরিয়া দেওয়া আছে 25 আর 5। ওকে, বড় পিস্টনের উপরে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হবে? ছোট্ট কোশ্চেন, কিভাবে করবা? F2/F1 সমান আমরা জানি A2/A1, বসায় দাও। F2 ইকুয়াল টু লেখা যাবে কি বলতো? F1/A1 ইন্টু A2। বেসিক জিনিস। F1 কত দেখো তো? mg। F1টা কিন্তু কি হবে বলো? mg হবে। m হচ্ছে 100 কেজি, g হচ্ছে 9.8। এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারবো। কত আসবে বলো? 980 নিউটন। বসাও, 980 ডিভাইড বাই A1 কত? 5, A2 কত? 25। জাস্ট ক্যালকুলেট করে দাও, মানগুলো বসায় দাও, তাহলে এটা সলভ হয়ে যাবে। এটা কত আসবে? 5 গুণ আসবে 5 ইন্টু 98, দ্যাট মিনস 490, 4900 এত নিউটন। এটাই হচ্ছে কি হবে আমাদের অ্যান্সার হবে। আমার মনে হয় তোমরা এতটুকু সবাই ধরতে পারছো এবং উপলব্ধি করতে পারছো যে এই ধরনের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব। সো চলো সামনের দিকে চাই। কি বলছে? তেল বীজ থেকে তেল নিঃসরণের জন্য, মানে তেলের যে বীজ আছে সেখান থেকে তেল তুমি নিষ্কাশন করবা, এই জন্য 20,000 নিউটন বল প্রয়োজন। আচ্ছা, কতটুকু বল লাগবে বলো? 20,000 নিউটন। হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ব্যাসার্ধের অনুপাত 1:10। ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করা হলো, এতে ছোট পিস্টনে 300 সেন্টিমিটার সরণ হলো আর বড় পিস্টনটা 3 সেন্টিমিটার সরণ হলো। উদ্দীপকের আলোকে বড় ও ছোট পিস্টনের কাজের পরিমাণ সমান, এটা তোমাকে সুন্দর করে কি করতে হবে? নির্ণয় করতে হবে। বা এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করবো? ইটস কোয়াইট ইজি, কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই। সবার আগে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রফল বা বড় পিস্টনের ক্ষেত্রফল সেটা একটু বের করে নিই। A1/A2 সমান আমরা কি জানি? পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার। পাই পাই কেটে দাও। R1 হচ্ছে 1/10 তার হোল স্কোয়ার। বুঝতেই পারতেছো, তাহলে কত আসবে বলো তো? 1/100 চলে আসবে। আসবে হচ্ছে অ্যান্সারটা 1/100। এরপরে আমাদের টার্গেটে চাই, চলো তো একটু একটু করে লক্ষ্য করি। কি বলছে? ছোট পিস্টনটার ক্ষেত্রে সরণ কত হয়? L1 দেওয়া আছে 300 সেন্টিমিটার, মানে কত হবে বলো? বোঝাই যাচ্ছে এই 300 সেন্টিমিটার মানে কত আসবে বলো? 3 মিটার আসবে। ওকে, আর কি কি দেওয়া আছে? ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 হচ্ছে 100 নিউটন। তাহলে আরামসে আমরা ছোট পিস্টনের ক্ষেত্রে কাজ বের করতে পারবো। F1L1, কারণ আমরা জানি W ইকুয়াল টু FS, তাই বা FL বললেই হইলো। গুণ করো 100 ইন্টু 3, তাহলে কত হবে বলো? 300 জুল। তো আমার টার্গেট হচ্ছে বড় পিস্টনে আমাকে কাজ বের করে দেখাইতে হবে 300 জুল। আচ্ছা চলো আগে বড় পিস্টনে আমরা কতটুকু বল পাবো সেটা চলো বের করি। কিভাবে করবো ভাইয়া? F2/A2 ইকুয়াল টু F1/A1 প্যাসকেলের সূত্র থেকে। তাহলে F2 সমান কি লেখা যাবে? F1/A1 ইন্টু A2। F1টা কোথায় আছে দেখো তো? কত কত কত? 100 আছে। A1 কত? A1 A1 হচ্ছে 1/100। 1 ইন্টু 100, এভাবেই করে ফেললাম। ঠিক আছে, কত হয় দেখো তো? একদম সিম্পলি আমরা F2 পেয়ে গেলাম। 2 2 4টা শূন্য হবে, একের পরে 1 2 3 4 এত নিউটন। সো এখন আমার টার্গেট হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রে সরণটা দেখতে হবে। L2 কত? 3 সেন্টিমিটার, মানে কত বলো? 3/100। কত হয়? 0.3/100, 0.03 হবে। ঠিক আছে, 3/100 কত আসলো আমাদের বলো? 0.03 এত মিটার। এখন বের করবো আমরা W2, কি হবে বলো? F2 L2। সো F2 বসাও। F2 কত বলো তো? একের পরে 4টা শূন্য, 1 2 3 4। L2 হচ্ছে 0.03। এই দুইটা গুণ করো, তাহলে তুমি জুল পেয়ে যাবা। এটাও দেখবা আসবে 300 জুল। সুতরাং আমরা বলতে পারবো যে W1 ইকুয়াল টু কি বলো? W2। ছোট পিস্টনের কাজ আর বড় পিস্টনের কাজ দুইটা পরস্পর কি বলো? সমান। দুইটার মান কি আসবে? ওরা সমানই দেখতে পাবে। এবার হচ্ছে আমাদের টরিসেলির পরীক্ষা। আবার আমরা কিছু বেসিক জিনিসে চলে আসলাম। টরিসেলি পরীক্ষাটা কি খেয়াল করে দেখো। টরিসেলি এই পরীক্ষাটা সেই 1600 সালের দিকে করে, 1631 সালের বা এরকম 1600 সালের দিকে করে। উনি কি পরীক্ষাটা করেন? বিজ্ঞানী টরিসেলি উনি যে কাজটা করেন খেয়াল করে দেখো। উনি তোমার হচ্ছে একটা কাঁচ নল, হ্যাঁ, ধরেন আর কি, হাত দিয়ে এভাবে ধরেন, ধরে একটা কাঁচ নল এভাবে হাত দিয়ে ধরছে। এবার যে কাজটা করে মনে করো হচ্ছে উনি এই কাঁচ নলটাকে পারদ দিয়ে পরিপূর্ণ করে।
এই কাঁচ নলটাকে পারদ দিয়ে পরিপূর্ণ করে এবং একটা বিকার নেয়, হ্যাঁ, বিকারটাকেও মনে করো হচ্ছে পারদ দিয়ে পরিপূর্ণ করে। এরপর কাঁচ নলটাকে ধরে উল্টা করে, মানে উল্টা করছে, কনসেপ্টটা বুঝো, মানে হচ্ছে মনে করো কাঁচ নলের ছিদ্র এটা, সো এটাকে ধরছে, ধরে এভাবে উল্টা করছে করে এই পাত্রের ভিতরে চুবাই দেয়, মানে বসায় দেয়। খেয়াল করো, উনি কি করতেছে, কাঁচনলটাকে ধরে উল্টা করে এই পাত্রের ভিতরে বসাই দিচ্ছে। এখন কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল এই যত পারদ আছে এগুলো সব এরকম করে গড়ায় গড়ায় এখান থেকে পড়ে যাওয়ার কথা ছিল ডেফিনেটলি। কিন্তু পারদ পড়া শুরু করে, পড়তে থাকে পড়তে থাকে, পড়তে পড়তে যখন 760 মিলিমিটার কিংবা 76 সেন্টিমিটার হাইট পায় পারদ, এরপরে আর পড়ে না, পারদ তখন স্থির হয়ে যায়। মানে মনে হয় যেন পারদ এই যে কাঁচনলের ভিতরে যে পারদ আছে, এই পারদ স্তম্ভটা 76 সেন্টিমিটার হাইটে এরকম স্থির হয়ে গেল, এই জায়গায় স্থির হয়ে গেল, এটা বলে মনে হয়। এই 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার যে উচ্চতা, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে বাতাসের চাপ থেকে আসে। মানে বাতাস কি করে জানো, এই যে পাত্রের যে জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কি করে আমাদের এই পারদের উপরে চাপ দেয়। এতে করে এই চাপটা কিছুভাবে কিছু না কমে সমানভাবে সঞ্চালিত হয় এবং এই উপরের দিকে তোমার হচ্ছে আমাদের যে পারদটাকে কি করে উপরের দিকে একটা চাপ প্রয়োগ করে এবং পারদের যে ওজনটা আছে সে ওজনটাকে ধরে রাখে। মানে পারদটা এভাবে আর পড়ে যায় না, বুঝছো? পারদটাকে পড়ে না যে সে কি করে, নিচ থেকে চাপ দিয়ে পারদটাকে এরকম ধরে রাখে। কতটুকু উচ্চতায় ধরে রাখে? 76 সেন্টিমিটার উচ্চতায় ধরে রাখে। তো পরে দেখো, কাঁচনলের পারদ কিছুটা নেমে স্থির হয়ে থাকবে, অভিকর্ষের জন্য কাঁচনলের পারদ নিচে পড়ে যাওয়ার কথা অভিকর্ষ বলের প্রভাবে, কিন্তু বাতাসের চাপের জন্য এমন হয় না। বাতাস পাত্রের পারদে চাপ দেয়, এই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে কাঁচনলে ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। এবং যখনই কাঁচনলটা তুমি ধরে উল্টা করছো, তখন কিছুটা তো পারদ নিচের দিকে নামছে, তাই না? নামার পরে উপরে তো কিছুটা জায়গা কি হয়েছে, একটা শূন্য স্থান তৈরি হয়েছে না? কিছুটা জায়গা উপরে কি হয়েছে, একটু ফাঁকা হয়েছে। ওই ফাঁকা জায়গা বা গ্যাপটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। অর্থাৎ টরিসেলির যে কাঁচনলটা আছে, যখন যে পরীক্ষাটা তিনি করতেছিল, কাঁচনলের পরীক্ষার সময় 76 সেন্টিমিটারের উপরে যে ফাঁকা যে অংশটা থাকে, সেই অংশটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এবং এই 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার, এটাই হচ্ছে পারদ চাপের মান। এটাকে বলা হয় 1 ATM বা 1 অ্যাটমসফেরিক চাপ। এবং এটার আর আমরা যদি এসআই একক দেখি তাহলে হবে 101325 প্যাসকেল। কিলো প্যাসকেলে করলে 101.325 প্যাসকেল। আর যে বারে বলো, 1 ATM মানে 1.013 বার, 1.013 বার। সো প্রত্যেকটা কনভার্সন এখানে দেওয়া আছে, তোমরা সুন্দর করে একবার দেখে নিও। এরপরে যদি আমরা সামনে দিকে একটু একটু করে মুভ করি, চলো দেখি এরপরে কি আছে আমাদের। কথা হচ্ছে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে ব্যারোমিটার। এটা জ্ঞানমূলক প্রশ্ন, মনে রাখবা। বায়ুচাপ পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি তাকে বলা হয় ব্যারোমিটার। তারপরে টরিসেলির শূন্যস্থান বলতে কি বোঝায়? যদি আমি তোমাকে একটু কাঁচ নলটা এঁকে দেখানোর চেষ্টা করি, কাঁচ নলটা কিন্তু দেখতে এরকম ছিল, খেয়াল করে দেখো। এই কাঁচ নলে যখন এটাকে আমরা একটা মনে করো পারদপূর্ণ পাত্রে, পারদপূর্ণ না মানে পারদের ভিতরে চুবানো আছে, পারদপূর্ণ আছে এইসব জায়গায়, এভাবে যখন চুবাইছিলাম তখন পারদটা কি হয়েছিল, কিছুটা অংশ পর্যন্ত উঠছিল, তাই না? এতটুকু অংশই আমরা দেখছিলাম কত বলো, 76 সেন্টিমিটার। বাকি এই জায়গাটা কি ছিল, শূন্য বা খালি ছিল। এই খালি এই জায়গাটাকে বলা হয় টরিসেলির শূন্য স্থান। খালি জায়গাটাকে বলা হয় টরিসেলির শূন্য স্থান। মনে রাখবা, খালি জায়গাটাকে বলা হয় টরিসেলির শূন্য স্থান। তো চলো আমরা সামনের দিকে মুভ করি। এরপরে কি ছিল দেখো তো, স্থিতিস্থাপকতা। এরপর আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। দেখো, খেয়াল করো, দেখতে পাচ্ছ তোমরা একটা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ। হেয়ার ব্যান্ডটাকে যদি আমরা মনে করো বাহ্যিক বল প্রয়োগ করি, করে কোনো বস্তুর আকার, বাহ্যিক বল প্রয়োগ করে আমরা হেয়ার ব্যান্ডটার আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন করার চেষ্টা করতেছি। চেষ্টা করা হলে দেখো, খেয়াল করো, আমি চাইতেছি এই বস্তুটাকে এইদিকে সরাইতে, এরকম চেঞ্জ করতে চাইতেছি। আমি ফোর্স দিচ্ছি এই দিকে, আমার ফোর্সের অপোজিটে অবশ্যই আমার হাতের উপর একটা বাধাদানকারী বল দিচ্ছে না, তাই না বলো? এবং ছেড়ে দিলে বস্তু আবার কি হইলো, ঠিক আগের জায়গায় চলে আসলো। অর্থাৎ আমি একটা বস্তুর উপরে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করতেছি। এই বস্তুটা কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে একা একাই। কেন? কারণ এই বস্তুটা নিজেও কি করতেছে, আমার প্রযুক্ত বাহ্যিক বলের বিরুদ্ধে কি করতেছে, ও একটা বল প্রয়োগ করতেছে। এবং আমি যখন বল অপসারণ করব, বস্তু আবার ঠিক তার আগের অবস্থানে, আগের আকার ও আয়তন ফিরে পাবে। তাই বস্তুর এই ধর্মটাকেই বলা হয় সিম্পলি
স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু উপরে বল প্রয়োগ করলে সেটা হ্যাঁ মানলাম ডিফর্ম হয়, তারপরেও আবার ঠিক তার আগের অবস্থানে ফিরে আসে, সেই ধর্মকে বলা হয় বস্তুর স্থিতিস্থাপকতা। আর এই ধরনের পদার্থগুলোকে বলা হয়, বা বস্তুর যে পদার্থ বা বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক পদার্থ। তোমরা এখানে একটা জিআইএফ দেখতে পাচ্ছ, দেখো একটা বস্তুকে আমরা টানছি, লম্বা হচ্ছে, ছেড়ে দিচ্ছি, আবার আগের জায়গায় চলে আসতেছে, অর্থাৎ এই ধরনের বস্তুকে বলা হবে স্থিতিস্থাপক বস্তু, এবং এই ধরনের ধর্মকে বলা হবে স্থিতিস্থাপকতা। মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তো খেয়াল করো, নিচের কোনটির স্থিতিস্থাপকতা কম, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন চলে আসছে। উত্তরটা হবে হাড়। হাড়ের অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা কম হয়, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, বোঝাই যায় যে কাঠ, কাঁচ, অ্যালুমিনিয়ামের তুলনায় হাড়ের আসলে স্থিতিস্থাপকতা কম হবে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কি? আচ্ছা, খেয়াল করো, মনে করো আমরা কি করলাম, একটা বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগ করলাম, বাহ্যিক বল প্রয়োগ করার পরে বস্তুর আমরা কি চেঞ্জ করলাম, আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন করলাম, বা করার চেষ্টা করলাম, চেষ্টা করা হলে বস্তু কি করতেছে বলতো, বস্তু বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, এবং বলের বিরুদ্ধে, প্রযুক্ত বলের বিরুদ্ধে, প্রযুক্ত যে বল তার বিরুদ্ধে কি করতেছে বলতো, একটা বাধাদানকারী বল তৈরি করতেছে, বাধাদানকারী বল সৃষ্টি করতেছে। আর যদি আমরা বস্তুকে মনে করো ছেড়ে দেই, মানে বলটা প্রযুক্ত করা ছেড়ে দেই, তাহলে বস্তু আবার বাউন্স ব্যাক করে আগের জায়গায় ফিরে আসবে, আগের জায়গায় ফিরে আসবে। এই যে বৈশিষ্ট্য একটা পদার্থের বা একটা বস্তুর, তাকেই বলা হয় সিম্পলি স্থিতিস্থাপকতা, এবং এই বস্তুটাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। এবার লক্ষ্য করে দেখো, আমরা পড়বো হুকের সূত্র নিয়ে, রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুকের সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। বিজ্ঞানী রবার্ট হুক কি বলেছেন দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, প্রথম কথা, স্থিতিস্থাপক সীমা কি? এই দেখো, আমি একটা বস্তুকে, রাবার ব্যান্ডটাকে ধরে টানতেছি, খুব জোরে টানতে থাকলে একসময় এটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। অর্থাৎ এটাকে আমি প্রযুক্ত বল দিচ্ছি, বাহ্যিক বল দিচ্ছি, এবং এটাকে ছেড়ে দিলে সে আবার তার আগের জায়গায় ফিরে আসতেছে। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এই বাহ্যিক বল দেওয়ার একটা নির্দিষ্ট সীমা আছে, একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে তুমি যদি বেশি এক্সট্রা বল প্রয়োগ করো, তখন এই বস্তুর কণাগুলো, অনুপরমাণুগুলো পার্মানেন্টলি ডিফর্মড হয়ে যায়, এরা আর আগের অবস্থানে ফিরে আসতে পারে না। এই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এবং মনে রাখবা, স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হোয়াট ইজ পীড়ন, হোয়াট ইজ বিকৃতি, চলো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা স্প্রিং, আমি দেখতে পাচ্ছ স্প্রিং এর উপরে আমরা একটা বস্তু ঝুলাই দিচ্ছি। তো একটা বস্তু যেহেতু আমরা এখানে ঝুলাই দিচ্ছি, বস্তুর ভর এম এর জন্য স্প্রিং এর উপরে একটা বল প্রযুক্ত হবে, তা কি বলতো, এমজি। স্বাভাবিক, স্প্রিং এর উপর একটা বস্তু ঝুলাই দিচ্ছ তুমি, তাহলে স্প্রিংটা লম্বা হয়ে যাবে, তাই না? একটা বল প্রযুক্ত হবে, সেটা কি বলতো, এমজি। এই বলটা কোথায় প্রযুক্ত হচ্ছে? এই বলটা প্রযুক্ত হচ্ছে একদম দেখো, একদম এই স্প্রিং এর সাথে লাগানো, যে তোমার হচ্ছে এগুলো পাচ্ছ তোমরা, মনে করো এই যে বলটা দিচ্ছ, তুমি কিসে বল দিচ্ছ, একটা বস্তু দিয়ে বল দিচ্ছ না? এই বলটা, এই যে বস্তু দেখতে পাচ্ছ, একটা বস্তু দিয়ে তুমি কিন্তু বল প্রযুক্ত করতেছো, এই বলটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কোথায়, এই যে স্প্রিং এর একটা ক্ষেত্রফলের উপরে। আমি তোমাকে সিম্পলি বোঝাই, এভাবে দেখো, লাইক মনে করো একটা রাবার ব্যান্ড, একটু মোটা করে আঁকি, এত ছোট করে দেখলে বুঝবা না। রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডকে তুমি ধরো ধরে টান দিলা, তাহলে তুমি ফোর্স দিছো কিন্তু এই দিকে। রাবার ব্যান্ডটার এরিয়া কোনটা বলো তো, এইটা এরিয়া না? তুমি ফোর্স দিছো নিচের দিকে, টান দিছো, ঠিক আছে, ভালো কথা, বাট এটা রাবার ব্যান্ডের এরিয়া না? এরিয়াটা হচ্ছে এইটা। অর্থাৎ তুমি যেখানে বাহ্যিক বল প্রয়োগ করছো, মনে করো আমি এইখানে বাহ্যিক বল প্রয়োগ করছি, তাহলে এইটা হচ্ছে এরিয়া। যেখানে বল প্রয়োগ করা হবে তার সাথে লম্ব বরাবর থাকে হচ্ছে এরিয়াটা, এটা মনে রাখবা। তোমাদের লেভেলে এতটুকু পড়লেই হবে, কারণ দৈর্ঘ্য পীড়ন আর আয়তন পীড়নের ক্ষেত্রে লম্বভাবে কাজ করে, আর একটা আছে হচ্ছে তোমরা একটু বড় হলে দেখবা কৃন্তন পীড়ন, সেক্ষেত্রে স্পর্শকীয় ভাবে কাজ করে, সেটা আপাতত তোমাদের নাই। তাহলে দেখো তো, এই যে তুমি যে বল প্রয়োগ করছো একটা এরিয়ার উপর করছো লম্বভাবে, এই বলকে যদি এরিয়া দিয়ে ভাগ করা হয়, তাহলে যে টার্মটা পাওয়া যায় সেটাকে বলা হয় পীড়ন। এটা এক ধরনের চাপ। অর্থাৎ পীড়নের একক আর চাপের একক সেম, দুইটাই কি হবে, নিউটন পার মিটার স্কয়ার অথবা
প্যাসকেল। তুমি বলবা ভাইয়া তাহলে পীড়ন আর চাপের পার্থক্য কি? মনে রাখবা আমাদের এই চ্যাপ্টারে যখন আমরা এই হুকের সূত্র নিয়ে পড়াশোনা করব, বাইরে বিজ্ঞানী হুক এই সূত্রটা দিয়েছিলেন। হ্যাঁ, হুকের সূত্র নিয়ে যখন পড়াশোনা করব তখন যে এফটা থাকে এটা অ্যাকচুয়ালি টান বল হয়। এবং মনে রাখবা টান বল অ্যাকচুয়ালি জোড়ায় জোড়ায় কাজ করে, অর্থাৎ এই বলটা আসলে টান বল হয়। খেয়াল করে দেখো, একটুখানি বোঝাই তোমাদেরকে হালকা করে। লাইক মনে করো এই বস্তুটার উপর আমি বল দিতেছি, আমি যদি এক হাত দিয়ে ধরে টান দেই তাহলে কিন্তু এটার কোনো ডিফরমেশন হবে না। আর দুই হাত দিয়ে ধরে যদি সমপরিমাণ বল দুই দিকে দেই তখন কি হবে বলতো? তখন এই বস্তুটা ডিফরমেশন হবে। একই সাথে যখন একাধিক বল প্রযুক্ত করা হয় তখন সেটাকে বলা হয়, তাদেরকে বলা হয় টান বল। ঠিক আছে, টান বল মনে রাখবা সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। যাই হোক, পীড়নটা বুঝতে পারছো? তাহলে পীড়ন হচ্ছে তাহলে কি বলতো, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে, 1 মিটার স্কোয়ার এরিয়ার উপরে যতটুকু যতটুকু বাধাদানকারী বল তৈরি হয়, যতটুকু বাধাদানকারী বল বলের উদ্ভব হয় তাকেই বলে পীড়ন। তোমরা ভাই কেমনে কি এতক্ষণ বললেন প্রযুক্ত বল, বাট সংজ্ঞা লেখার সময় দেখালেন যে আহ বাধাদানকারী বলের উদ্ভব হয়। জিনিসটা তো কমপ্লিকেটেড, জীবনেও কমপ্লিকেটেড না। শোন আমি বলি, এটা ছিল একটা রাবার ব্যান্ড। এটা তোমরা বুঝতে পারছো যে এটা একটা কি ছিল? এটা একটা রাবার ব্যান্ড ছিল। এই রাবার ব্যান্ডটার উপরে আমি যখন বাইরে থেকে এফ পরিমাণ বল প্রযুক্ত করছি তখন ঠিক ঠিক তার বিপরীতে প্রযুক্ত হয়েছে আরেকটা ফোর্স। সেই ফোর্সটাকে বলা হয় বাধাদানকারী বল বা প্রত্যয়নী বল। যে ফোর্সটা কে দেয়? রাবার ব্যান্ড নিজেই দেয়। ঘটনাটা ভাই কি বুঝাতে চাইতেছি, যে আমি যে বাহ্যিক বল দিচ্ছি যেদিকে তার ঠিক অপোজিটে, ঠিক উল্টা দিকে তৈরি হয় হচ্ছে প্রত্যয়নী বল বা বাধাদানকারী বল, যেটা রাবার ব্যান্ড নিজেই তৈরি করে। এবং পীড়নটা অ্যাকচুয়ালি কি, ওই 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলটার উপরে যতটুকু বাধাদানকারী বল হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কি বলতো পীড়ন। কারণ পীড়নটার জন্যই মেইনলি বস্তু কি করে বলতো, আগের জায়গায় ব্যাক করে, আগের অবস্থানে ব্যাক করে। পীড়নটা কিন্তু বাধাদানকারী বলটা। পীড়ন আছে বলেই আমি বস্তুকে বাহ্যিক বল দিচ্ছি, কিন্তু আমি জাস্ট আমার বলটা সরাই নিলে বস্তু আবার ঠিক তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এরপরে টার্মটা আসবে বিকৃতি। আচ্ছা লক্ষ্য করো, রাবার ব্যান্ডটাকে আমরা আবার ড্র করি, একটু চিকন করে আঁকি। ধরো ধরো রাবার ব্যান্ডটা আগে এরকম ছিল। রাবার ব্যান্ডটা ধরো উপরে হচ্ছে আটকানো আছে কোন একটা জায়গায়। এটা লেন্থ হচ্ছে মনে করো এতটুকু, সাপোজ মনে করো এটা হচ্ছে L1, লেন্থ 1। আমি নিচের দিকে ফোর্স দিলাম, যেহেতু উপরের দিকে আটকানো আছে, উপরেও তাহলে একটা প্রতিক্রিয়া বল হবে এফ পরিমাণ। ঠিক আছে, তো আমরা যদি বলটা উপরে চিন্তা করি তাহলে একটা বল পাবো, তুমি নিচে একটা বল দিলে উপরে একটা বল পাবা, তুমি এফ পরিমাণ বল পাবা। অর্থাৎ টান বল জোড়া জোড়ায় কাজ করতেছে, তো এখানে ডিফরমেশনটা হবে। এবং ডিফরমেশন হয়ে বস্তুটা কি হয়ে যাবে? অবশ্যই আকারে কিছুটা কি হয়ে যাবে? আমরা বুঝতে পারতেছি আকারে কিছুটা কি হয়ে যাবে, বস্তু বলো তো বড় হয়ে যাবে। বস্তুটা আকারে কিছুটা লম্বা হবে। দেখো কতটুকু লম্বা হয়েছে। আগে এটা যা লেন্থ ছিল, এখন লেন্থটা কি হয়ে গেছে বলো? L2। লেন্থ তাহলে কতটুকু বাড়ছে খেয়াল করো তোমরা, এতটুকু পরিমাণ কি হয়েছে? লেন্থটা বাড়ছে। এটাই হচ্ছে কি স্মল এল, কতটুকু লেন্থের পরিবর্তন হলো। ঠিক আছে, তা দেখো বিকৃতিটা কি? বিকৃতি হচ্ছে বিকৃতি হচ্ছে বিকৃতি হচ্ছে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হলো আদি দৈর্ঘ্যের উপরে। অর্থাৎ আদি দৈর্ঘ্যের সাপেক্ষে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হলো সেটাকেই বলা হয় বিকৃতি। আদি দৈর্ঘ্যের সাপেক্ষে, আদি দৈর্ঘ্যের রেসপেক্টে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হলো সেটাই কি বলতো বিকৃতি। এবং স্মল এলটা হচ্ছে L2 - L1। অর্থাৎ যদি আমরা 1 মিটার ধরে নিই আদি দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্যে, 1 মিটার আদি দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি বলতো বিকৃতি। এমন হতে পারে আমাদের এই দৈর্ঘ্যের পরিবর্তনটা বাড়তেও পারে আবার কমতেও পারে। লাইক মানে ভাইয়া বুঝতে চাইছি দৈর্ঘ্য পরিবর্তনটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যেমন এরকমটা মনে করো, আমি ফোর্স যদি এখন ডান দিকে দেই, এইভাবে দেই, তাহলে কি হবে? দৈর্ঘ্য পরিবর্তনটা বাড়বে, কারণ L2 বড় L1 ছোট। বাট যদি ভিতরের দিকে চাপ দিই তখন কি হবে? সংকোচন হবে। তখন আবার L2টা ছোট হবে, L1টা তখন কি হবে বলো? বড় হবে। সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। এবার আসি রবার্ট হুকের সূত্রটা নিয়ে। রবার্ট হুক কি কথাটা বলছে? উনি বলছে স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয়।
এই সমানুপাতিক সাইন সরানোর জন্য আমরা একটা ধ্রুবক আনি, সেই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলে বলো? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক এই পীড়ন আর বিকৃতির সাথে যে ধ্রুবকটা আসে, এবং পীড়নকে যদি আমরা বিকৃতিতে ভাগ দিই তাহলে আমরা কি পাই? স্থিতিস্থাপক গুণাঙ্ক। যদি তুমি সবকিছু পরিবর্তন দৈর্ঘ্যের সাপেক্ষে করো, দ্যাট মিনস তুমি দৈর্ঘ্য পীড়ন নিলা, দৈর্ঘ্য বিকৃতি নিলা, তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলা হয় ওয়াই। আর যদি পরিবর্তনগুলো তুমি সব আয়তনের সাপেক্ষে নাও, মানে কি আয়তনের পীড়ন নাও, আয়তনের বিকৃতি নাও, তখন তুমি ধ্রুবকটাকে পাবা, সেটা হচ্ছে বি। অর্থাৎ মানেটা কি? দৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে তুমি একটা বস্তুকে টান দিলা, তার দৈর্ঘ্যের পরিবর্তন হলো, সেই রেসপেক্টে চিন্তা করলে সেটা হচ্ছে আমাদের ওয়াই হয়। এটা মনে রাখবা তোমরা। এবং যদি মনে করো একটা বস্তুর আয়তন এতটুকু ছিল, এখন তুমি তাকে মনে করো হচ্ছে কি করলা বলো, আয়তন এতটুকু ছিল, এখন তুমি হচ্ছে মনে করো বল প্রয়োগ করলা, আয়তন সংকোচন হলো বা প্রসারণ হয়ে গেল। আয়তনের রেসপেক্টে যদি চিন্তা করো তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলা হয় বি। ওয়াই মানে হচ্ছে ইয়াং এর ধ্রুবক। বিজ্ঞানী ইয়াং এর নাম অনুসারে এটা হচ্ছে ইয়াং এর ধ্রুবক, অনেকে ইয়াংস মডুলাস বলে। আর বি হচ্ছে আয়তনীয় গুণাঙ্ক। আয়তনীয় গুণাঙ্ক, কারণ এটা আয়তনের সাথে রিলেটেড, এটাকে বলা হয় আয়তনীয় গুণাঙ্ক। অনেকে এটাকে বাল্ক মডুলাস নামেও ডাকে। কিন্তু বলা ভাইয়া সবই বুঝলাম, এটা কি ইয়াং এর ধ্রুবকই বলে? আসলে ইয়াং এর ধ্রুবক বলে না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইয়াং এর গুণাঙ্ক। আর ইংলিশে বলে ইয়াংস মডুলাস। ইয়াংস, দাঁড়াও, ইয়াংস মডুলাস। তো আমার মনে হয় তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো এই স্লাইডটা। তো চলো আমরা কিছু এমসিকিউ তে চাই। নিউটন পার মিটার স্কয়ার কোনটির একক? উত্তর হচ্ছে ভাইয়া চাপের। দ্যাটস কারেক্ট। পীড়ন, দ্যাটস অলসো কারেক্ট। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাও কারেক্ট। অ্যান্সার হচ্ছে ডি। পীড়নই হচ্ছে চাপ। এবং তোমরা বলো ভাইয়া স্থিতিস্থাপক গুণাঙ্কের ব্যাপারটা আসলে বুঝতে পারি নাই। আমি বুঝাই দিচ্ছি, দেখো। উপরে ছিল পীড়ন, নিচে ছিল কি বলো? বিকৃতি। এটাই ছিল কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। আবার উপরে ছিল পীড়ন, নিচে ছিল আয়তনের বিকৃতি, এটাও কি ছিল? স্থিতিস্থাপক গুণাঙ্ক। খেয়াল করে তোমরা দেখো, এই বিকৃতির কোনো একক কিন্তু নেই। বিকৃতির কোনো একক নেই। তাহলে এককটা কার হবে বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কার হবে? পীড়নের এককটাই। এর মানে কি? নিউটন পার মিটার স্কয়ার। কেন বিকৃতির একক নাই কেন সেটা একটু বুঝাই। উপরে মনে করো দৈর্ঘ্যের পরিবর্তন 5 মিটার, আর নিচে মনে করো আদি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তো দেখো তো দুইটাকে রেশিও করো, মিটার মিটার কি হয়ে যাবে? কেটে যাবে। অর্থাৎ বিকৃতিতে একই জাতীয় রাশির অনুপাত নেওয়া হয়, এই জন্য বিকৃতির কোনো একক নেই। ঠিক আছে, তাহলে বলো তোমরা আমাকে, তাহলে উপরে যে আমরা দেখতে পাচ্ছ স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই উপরে কি দেখতে পাচ্ছ? পীড়ন, পীড়নের এককের সমান হবে। আর পীড়নের একক কি? আমরা দেখতেই পাচ্ছি ফোর্স বাই এরিয়া। পীড়নের একক কি? ফোর্স বাই এরিয়া, মানে কত? নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের একক কি? ফোর্স বাই এরিয়া বা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এতটুকু মোটামুটি বুঝতেই পারছো। আর একটা কথা একটু তোমাদেরকে মনে করাই দিই, দেখো এই টার্মগুলো একটু বুঝাই দিই। স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, আবার এটা কি হতে পারে বলতো? দৈর্ঘ্য হ্রাসও হতে পারে। দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, দৈর্ঘ্য হ্রাসও হতে পারে। তারপর হচ্ছে ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। তারপরে ক্যাপিটাল ভি হচ্ছে আদি আয়তন। আদি আয়তন। স্মল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন। সো মোটামুটি আমরা পড়লাম। এখন দেখো প্যাসকেল কিনছে কোন রাশির একক? উত্তর হচ্ছে পীড়ন। আর ইয়াংস মডুলাস বা ইয়াং এর ধ্রুবকের একক কোনটা? উত্তর হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এ নাম্বারটা ডি, সি কিংবা বি হবে না। তো আমরা সামনের দিকে যদি যাই, বলছে পীড়নের মাত্রা কোনটি? পীড়নের মাত্রা হচ্ছে চাপের মাত্রা। তোমরা যখন আজকে গতদিন শুরুতে পড়ছিলা, দেখছিলা চাপের মাত্রা ছিল ml-1 t-2। কিভাবে? পীড়ন হচ্ছে আমরা জানি ফোর্স বাই এরিয়া। সো ফোর্স মানে নিউটন, এরিয়া হচ্ছে মিটার স্কয়ার। তাহলে কি হবে বলো? নিউটন পার মিটার স্কয়ার। ভাঙি চলো, নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু m-2, তাই না? দেখো মিটার মিটার কেটে গেলে একটা মিটার পড়ে থাকবে, কেজি m-1 s-2, তাহলে কি m-l-1 t-2। এভাবে খুব সহজে আমরা পীড়নের মাত্রা বের করতে পারবো। এরপরে পীড়নের বৃত্তের মধ্যে সম্পর্ক কি? তারা পরস্পর সমানুপাতিক। কে বলছে? বিজ্ঞানী হুকের ল অনুযায়ী, হুকস ল
অ্যাকর্ডিং টু হুকস ল। সো চলো সামনে যাই। স্থিতিস্থাপক গুণাঙ্ক এটার একক কোনটা? এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আমি তোমাদেরকে সলভ করে দিয়েছিলাম। সো সেম কোশ্চেন একটা রিপিটেশন আছে, সো এটা নিয়ে আমরা মাথায় ঘামাবো না, আমরা এমনি করে ফেলতে পারবো যে একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কি বলছে? একটি 1 মিলিমিটার ব্যাসের তারে 98 নিউটন ওজন ঝুলিয়ে দিলে পীড়ন কত? পীড়ন সমান তুমি জানো ফোর্স বাই এরিয়া। ফোর্সটা কত? 98, এরিয়া কত বলো তো? 1 মিলিমিটার ব্যাস, ডায়া দেওয়া আছে। দেখো তাহলে পাই/4 ডি স্কোয়ার। ডি কত? 1 ইন্টু 10⁻³ তার হোল স্কোয়ার। মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করি, চলো ক্যালকুলেট করি। 98 ডিভাইডেড বাই পাই/4, তাই না? দাঁড়াও, পাই/4 ইন্টু 1 ইন্টু 10⁻³ তার আবার হোল স্কোয়ার। ওকে, এটা আসে আমার 1.25। দাঁড়াও, 1.25 ইন্টু 10⁸ অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা আসছে। চলো সামনের দিকে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে পীড়ন কাকে বলে? আমি খুব সুন্দর করে তোমাকে পীড়ন কাকে বলে সংজ্ঞা আকারে পড়াইছি, রিপিটেশন করতে চাচ্ছি না। সো পীড়নটা কি হবে বলো তো? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে, 1 মিটার স্কোয়ার এরিয়ার উপরে, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে যতটুকু কি আসবে বলো? প্রত্যয়নী বল থাকবে, প্রত্যয়নী বল থাকবে, সেটাই হচ্ছে কি বলতো আমাদের পীড়ন। এবং এটা কেন হয়, কিসের জন্য ক্রিয়েট হয়? উত্তর হচ্ছে ভাইয়া স্থিতিস্থাপকতার জন্য। স্থিতিস্থাপকতার জন্য এই বৈশিষ্ট্য আমরা দেখতে পারি। সো যদি আমরা সামনের দিকে যাই, এরপর প্রশ্ন হচ্ছে বিকৃতি কাকে বলে? বিকৃতি মানে তোমাদেরকে দেখাইছিলাম যে দৈর্ঘ্যের পরিবর্তন বা যে কোনো পরিবর্তন ডিভাইডেড বাই আদি মান, এটা হচ্ছে কি বলতো আমাদের বিকৃতি। তো অর্থাৎ বিকৃতি কি বোঝাচ্ছে? 1 মিটার স্কোয়ার দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হবে, মানে একক মাত্রায় দৈর্ঘ্য পরিবর্তন হবে। এখন কথা হচ্ছে আমরা এভাবে লিখতে পারবো না। কেন পারবো না? কারণ 1 মিটার স্কোয়ার আমরা বলতে পারি না। সরি সরি সরি, 1 মিটার স্কোয়ার কেন লিখছি? 1 মিটার, 1 মিটার আমরা দৈর্ঘ্য আমরা বলতে পারি না। কেন পারি না? কারণ তোমরা জানো যখন আবার তুমি বলবা আয়তনের জন্য, তখন বলবা 1 মিটার কিউব আয়তনে কতটুকু আয়তন পরিবর্তন হবে, এটা হচ্ছে কি আমাদের বিকৃতি। সেভাবে কিন্তু আমরা বলতে পারি না এই কথাগুলো। তাহলে এগুলো আমরা কিভাবে গুছায় বলবো সেটা আমাদেরকে দেখতে হবে। 1 মিটার বা 1 মিটার কিউব এভাবে না বলে আমরা কথাটা যেভাবে বলবো সেটা হচ্ছে আমরা বলবো একক মাত্রায়। এটা মিটার কিউব হোক মিটার হোক সেটা তারা সেট আপ করে নিবে। আমরা বলবো কি? একক মাত্রায়, একক মাত্রায়, একক মাত্রায় কতটুকু পরিবর্তন হয়, কতটুকু পরিবর্তন হয়, একক মাত্রায় কতটুকু পরিবর্তন হবে, একক মাত্রায় কতটুকু পরিবর্তন হবে, তাই হচ্ছে কি বলো? বিকৃতি। এবং বিকৃতির কোনো একক নাই। কেন একক নাই? যে আমরা দৈর্ঘ্য বিকৃতি চিন্তা করি, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে যদি মনে করো আমরা চিন্তা করি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। সো উপরেও মিটার নিচেও মিটার, মিটার মিটার কেটে যাবে, একক নেই, কোনো একক খুঁজে পাওয়া যাবে না। এবার চলো আমরা সামনের দিকে যাই। বলছে হুকের সূত্রটি লেখো। খুব ছোটখাটো একটা প্রশ্ন, কিভাবে সলভ করবা চলো আমরা সুন্দর করে লিখে ফেলি। হুকের সূত্রটা, হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের হুকের সূত্র। তারপরে যদি আমরা সামনের দিকে যাই, পরের কোশ্চেন হচ্ছে বিকৃতির একক নেই কেন? প্রশ্ন আসতে পারে বিকৃতির কেন কোনো একক নাই? কিভাবে এটা সলভ করবা? বিকৃতির একক আছে কি নাই সেটা এতক্ষণ ধরে তোমাদেরকে বুঝাইছি। সাপোজ মনে করো যে কোনো একটা বিকৃতি, আমরা যদি দৈর্ঘ্য বিকৃতি ধরি, দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, দেখো কি হবে। উপরে হচ্ছে আমাদের স্মল এল ডিভাইডেড বাই নিচে কি হবে বলতো? আদি মান, তাই না? স্মল এল যাই বসাও, ধরো ধরো 5 মিটার, আদিমান মনে করে আসছে 100 মিটার। দেখো উপর নিচে মিটার মিটার কেটে যাবে, একক কি থাকবে? উত্তর হচ্ছে একক নেই।
সো এই ধরনের জিনিসপাতি আসলে ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখে দিবা, বলবা যে একক মাত্রায় আমাদের যে দৈর্ঘ্যের পরিবর্তন কিংবা আয়তনের পরিবর্তন যে হচ্ছে, কিংবা যে মোচড় মোচড় তোমাদের বলার দরকার নেই, কৃন্তন পরিবর্তনটা বলার দরকার নেই, বলবো যে একক মাত্রায় যে দৈর্ঘ্যের বা আয়তনের যে পরিবর্তন হচ্ছে সেটাই সাধারণত কি হয় বলতো, বিকৃতি। যেহেতু আমাদের এটা বিকৃতি হচ্ছে কি, একই জাতীয় রাশির অনুপাত। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে আমাদের সমজাতীয় সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত। সো এই জন্য কি নাই বলতো, বিকৃতির কোনো একক নেই, একক নেই, কারণ এটা সমজাতীয় রাশির অনুপাত। সো এবার আমরা একটা সুন্দর ম্যাথ সলভ করে ফেলবো। ম্যাথে কি আছে দেখো তো, বলছে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, মানে কি স্মল এল তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা? কোয়াইট ইজি ম্যাথ, জাস্ট লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবা। এল নট বলে দেওয়া আছে প্রশ্নে 6 মিটার। আচ্ছা ঠিক আছে, আর কি কি বলা আছে প্রশ্নে? এল নট বলে দেওয়া আছে, আমাদেরকে দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে, তাই না? ঠিক আছে, করে ফেলবো, সমস্যা নাই। সো আমরা জানি ইয়াংস মডুলাস ওয়াই ইকুয়াল টু লেখা যায় এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই এল নট, তাই তো? এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা কি কি দেওয়া আছে চলো দেখি, বসাই। ইয়াংস মডুল হচ্ছে 2.35 ইন্টু 10⁻11 কোশ্চেনে দেওয়া আছে। এবার দেখতে হবে আমাদের যে পীড়ন কত। দেখো এই হচ্ছে একটা স্প্রিং এর সাথে বস্তু ঝুলাইছে, এই যে লাল অংশটা দেখতেই পাচ্ছ, কতটুকু বলতো? 20 কেজি। এইটা কতটুকু ফোর্স দিবে? এমজি পরিমাণ, এটাই তো এফ, তাই না? বলো এমজি ফোর্স দিচ্ছে কতটুকু ভাইয়া আপু? এমজি পরিমাণ। এমজি পরিমাণ ফোর্স দিচ্ছে। ফোর্সের মানটা কত হবে চলো আমরা বসাই দেই। ফোর্সের মানটা হবে 20 × 9.8 ডিভাইডেড বাই এরিয়া কত? এরিয়া বের করতে হবে। দেখো এরিয়া বলে দিছে 1 মিলিমিটার স্কোয়ার, আমাদেরকে সুন্দর করে সাজাই দিছে, সো আমাদের টেনশনের কিছু নাই। এরিয়াটা বসাবো আমরা জাস্ট। এরিয়া হচ্ছে কত? 1 মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার থেকে যাব আমরা মিটার স্কোয়ারে, কত হবে? 10⁻⁻6। কিভাবে? আমরা জানি 1 মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। কেন? দেখো 1 মিলিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে কি হয়? 10⁻³ মিটার হয়। কয়টা মিলিমিটার এখানে আছে বলতো? দুইটা, যেহেতু স্কোয়ার, সো হবে 10⁻⁻6 মিটার স্কোয়ার। আরামসে আমাদের এফ বাই এ বের হয়ে গেল। এখন তোমার টার্গেটটা হচ্ছে কি বলতো? টার্গেট হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনটা বের করতে হবে। তোমাকে বের করতে হবে দৈর্ঘ্যের পরিবর্তন, স্মল এল বের করতে হবে, তাই না? আমরা জানি যে স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্যের, সরি, স্মল এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন। দাঁড়াও, স্মল এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, এটা কিন্তু আমরা জানি, তাই না? এখন তাহলে খেয়াল করে দেখো, আদি আদি আয়তন কত, আদি দৈর্ঘ্য কতটুকু বলে দেওয়া আছে? আদি দৈর্ঘ্য বলে দেওয়া আছে 6 মিটার। তুমি সবকিছুই জানো, প্রত্যেকটা ভ্যালু তোমার জানা, আরামসে তুমি সলভ করলে তুমি স্মল এল পেয়ে যাবা। এটা অ্যান্সার কত হবে আমি তোমাকে বলে দেই, তুমি সুন্দর করে বাসায় সলভ করো। 0.005 মিটার, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, এবং দেখবা যে এতটুকু দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বাড়বে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে? 0.005 মিটার, কারণ মানটা আসবে প্লাস আসবে। সো ভাই আপু, এরপরে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমরা এখন দেখব প্লাজমা। প্লাজমা স্টেট, মনে রাখবা আমরা এতদিন পরে আসছি যে সাধারণত 3 ধরনের হচ্ছে আমাদের কি হয় বলতো, পদার্থর অবস্থা আছে। একটা হচ্ছে কি কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থা, এবং লাস্ট ওয়ান আজকে নতুন একটা অবস্থা দেখবো, যেটাকে বলা হয় প্লাজমা অবস্থা। প্লাজমা কি? প্লাজমা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায়, টেম্পারেচার অনেক হাই, ভেরি হাই, অনেক বেশি তাপমাত্রায় আয়নিত গ্যাস, আয়োনাইজড গ্যাস, এই গ্যাসটা হচ্ছে আয়নিত হয়ে যায়, মানে অনেক যখন বেশি তাপমাত্রায় চলে আসে তখন মনে রাখবা তোমরা যে গ্যাসটা হয়ে যায় কেমন বলতো? আয়নিত হয়ে যায়। এটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেট। উদাহরণ কি, কোথায় কোথায় আমরা প্লাজমা স্টেটটা পাই? এক্সাম্পল হচ্ছে সূর্যের ভিতরে, টিউব লাইটের ভিতরে, নিউন লাইটের বিজ্ঞাপনে, বজ্রপাতের বিজলি বা থান্ডার যখন পড়ে, ঠিক আছে, তখন শিল্প কারখানা, প্লাজমা টর্চ, এসব জায়গায়। অর্থাৎ উদাহরণ বলতে বুঝাইছি আমি তোমাকে এখানে যে প্লাজমার সোর্স, কোথায় কোথায় আমরা প্লাজমা পাই।
প্লাজমার সোর্স গুলো এখানে তোমাকে আমি গুছাই দেওয়ার চেষ্টা করছি। কিভাবে দেখো, যত তুমি মনে করো শুরুতে থাকে সলিড, এনার্জি বাড়াও, সলিড থেকে কি হবে বলো, লিকুইড, আরো এনার্জি বাড়াও কি হবে, গ্যাস, আরো এনার্জি বাড়াও তখন কি হয়ে যাবে বলো তো, প্লাজমা স্টেট হবে। এবং খেয়াল করে দেখো এখানে প্লাস মাইনাস চার্জড আকারে আছে সবকিছু। সো এই ছিল প্লাজমা অবস্থা। সামনে যদি চাই, প্রথম প্রশ্ন, প্লাজমা কি পদার্থের চতুর্থ অবস্থায়? জি ঠিক আছে। কণাগুলো তড়িৎ আধান বহন করে? হ্যাঁ। প্লাস মাইনাস বহন করে। কণাগুলো নির্দিষ্ট আকার আয়তন নেই? হ্যাঁ। নির্দিষ্ট আকার বা আয়তন নেই। অ্যান্সার হচ্ছে তিনটাই, ডি হবে। তারপরে দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তরটা হচ্ছে কি বলতো, প্লাজমা। সো এই ছিল আমাদের হচ্ছে আজকে লেকচার, এবং আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। সো লাস্ট লাইন, লাস্ট কথা আবারও বলি তোমাদেরকে, বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন যে যুদ্ধে এবার সফল তুমি হবে। সো ভাইয়া পুরো তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, তোমরা অনেক ভালো থেকো। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। স্টিল দেন আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।